ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। ওয়েলকাম ব্যাক সবাইকে। আমি কুশাল, আর আপনারা শুনছেন ভুতুরে গল্প, এপিসোড নম্বর 38। ঘটনা বেশি বেশি করে শেয়ার করুন আমাদের সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে। যত বেশি বন্ধুদেরকে পারবেন বলুন ভুতুরে গল্পের কথা। আমি জানতে পারি বেশিরভাগ মানুষই তার বন্ধুর কাছ থেকে ভুতুরে গল্পের কথা জানতে পেরেছে। এভাবে যদি আপনারা আরও বেশি বেশি বন্ধুদেরকে ভুতুরে গল্প শোনান, তাহলে কিন্তু আমরা আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো এবং এই জার্নিটা আমাদের অনেক সহজ হবে। চলুন চলে যাই আজকের ঘটনায়। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। ভৌতিক বলে আসলে কি কিছু হয়, নাকি এটি শুধুই মানুষের মনের ভুল? যদি ভৌতিক বলে কিছুই না থাকে, তাহলে আমরা কেন এটাকে এত ভয় পাই? ভয় পেতে গেলে তো এর কোনো ভিত্তি থাকা উচিত, তাই না? মানুষের মন কি তাহলে কেবল কল্পনায় তৈরি করে ভয় পায়, নাকি এর পেছনে কোনো অজানা সত্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আদৌ আছে, নাকি এই ভয় কেবল প্রাচীন বিশ্বাস আর গল্পের মধ্যে সীমাবদ্ধ? ভৌতিকের প্রতি মানুষের আকর্ষণ যতটা, তার চেয়েও বেশি হয়তো অজানা বিষয়কে ঘিরে থাকা রহস্য আর ভয়। তাহমিদ একজন খ্যাতনামা সাংবাদিক। যুক্তির উপর ভরসা করে চলা এই মানুষটির টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক ও অভৌতিক। প্রতি রাত 12টায় সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পেছনে সত্যতা উদ্ঘাটন করা। তবে মজার ব্যাপার হলো, তাহমিদ নিজেই কখনো ভূত বা অশরীরী কিছুতে বিশ্বাস করত না। একদিন অফিসের সহকর্মী রাসেলের সঙ্গে এই বিষয় নিয়ে তর্ক শুরু হয়। রাসেল বলল, তাহমিদ ভাই, এসব অলৌকিক জিনিস কিন্তু সত্যি হয়, আমি নিজ চোখে দেখেছি। তাহমিদ হেসে তার ছেলের সুরে উত্তর দিল, আপনি কি বলতে চান? ভূত বলে কিছু পৃথিবীতে আছে? ভূত কিনা বলতে পারবো না, তবে তারা অশরীরী। তাহমিদ কিছুটা রেগে গিয়ে বলল, এটা কেমন কথা? ভূত না কিন্তু অশরীরী, এটা কি ধরনের যুক্তি? রাসেল বলল, না, আমি সেটা বোঝাতে চাইনি। তাহলে এবার একটু চুপ করবেন? অকারণে কানের কাছে ভ্যান ভ্যান করবেন না। রাসেলের মুখে রাগের ছাপ ফুটে উঠল। আপনি বিশ্বাস না করতে পারেন, কিন্তু এগুলো যে সত্যি হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি। তাহমিদ তাচ্ছিল্য ভরে বলল, আপনি কি বলতে কি দেখেছেন তা আল্লাহই ভালো জানে। রাসেল কিছুটা ক্ষুদ্র কণ্ঠে বলল, কিন্তু যদি এগুলো মিথ্যা হয়, তাহলে আমার প্রিয় বন্ধুকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না। তাহমিদ তাকে থামিয়ে দিয়ে বলল, আপনার সেই প্রিয় বন্ধু যে ছাদ থেকে লাফ দিয়েছিল? না, ও লাফ দেয়নি, ওকে ইচ্ছা করে। তাহমিদ মাঝপথে তাকে থামিয়ে বলল, ভূত ওকে ফেলে দিয়েছে, তাই তো? রাসেল কণ্ঠ উঁচু করে বলল, হ্যাঁ, সেরকমই ব্যাপারটা। তাহমিদ মৃদু হেসে বলল, আপনার সেই বন্ধু তার চাকরি হারিয়ে হতাশায় লাফ দিয়েছিল, আর মানুষ এটাকে ভূতের কাজ বলে চালিয়ে দিয়েছে। রাসেল এবার সত্যিই রেগে গেল। বলল, আপনার সামনে যেদিন কিছু ঘটবে সেদিন বুঝবেন এগুলো কোনো গল্প কাহিনী নয়। রাসেল চলে যাওয়ার পরও তাহমিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। সে নিজের মনে বলল, এসব বোকা লোকদের নিয়ে আর পারা গেল না। আমিও তাহমিদ প্রমাণ করব, ভূত বলে কিছু হয় না, এসব শুধুই মানুষের মনের ভুল। তাহমিদ বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ল, কিন্তু সে ভাবল, কিভাবে প্রমাণ করব? হ্যাঁ, আইডিয়া পেয়েছি। যদি একটা ভৌতিক বাড়িতে এক রাত কাটানো যায়, তাহলে পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারবো।
কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ নিল। জানা গেল একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে যেটি নিয়ে বহু গুজব রয়েছে। গ্রামের মানুষ বলে রাতে ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না, বাড়িটি অভিশপ্ত। এই কথাগুলো শুনে তাহমিদের কৌতূহল আরো বেড়ে গেল। সে ঠিক করলো এই বাড়িতেই এক রাত কাটাবে। যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে। তাহমিদ যখন সেই গ্রামে পৌঁছালো তখন সূর্য অস্ত যাচ্ছিল। গ্রামবাসীদের চোখে আতঙ্কের ছাপ। তারা তাহমিদকে অনেক অনুরোধ করল, বাবা, ওই বাড়িতে যেও না, তুমি ফিরে আসতে পারবে না। তাহমিদ সবার কথা উড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, তা কাল সকালেই দেখা যাবে। এরপর তাহমিদ ওখান থেকে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে। বাড়ির সামনে এসে দাঁড়ালো তাহমিদ। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে। চাঁদের আলোয় বাড়িটা আরো রহস্যময় লাগছে। পুরনো কাঠের দরজা, ভাঙা জানালা আর মাকড়সার জাল, চারিদিকে যেন শূন্যতা। তাহমিদ ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করলো। এই বাড়ি নাকি ভৌতিক। রাত ৩:৩৫ এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। আমি এই গুজবের সত্যতা যাচাই করব। তাহমিদ দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের ভেতরটা অন্ধকার, শুধু তার টর্চের আলোয় সামনের জিনিসপত্র দেখা যাচ্ছে। ঘরের মেঝেতে ধুলো জমা আছে, যেন বহু বছর কেউ পা রাখেনি। দেয়ালে পোকায় খাওয়া কাঠের তাকি, ভাঙা চেয়ার আর এক কোণে ধুলো জমা আয়না। আয়নার সামনে এসে দাঁড়ালো তাহমিদ। টর্চের আলোয় নিজের প্রতিবিম্ব দেখে হাসল, কিন্তু পরক্ষণেই তার হাসি মিলিয়ে গেল। আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরো এক জোড়া চোখ দেখা গেল। পেছনে কেউ দাঁড়িয়ে। তাহমিদ মুহূর্তে পেছনে তাকালো, কেউ নেই। বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এটা কল্পনা, নিজেকে বলল সে। সময় তখন রাত 2টো। তাহমিদ ডায়েরি লিখছিল। হঠাৎ ঘরের জানালা থেকে ঠান্ডা হাওয়া ঢুকল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো জানালাটা বন্ধ ছিল। পায়ের আওয়াজ শোনা গেল করিডোর থেকে, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। তাহমিদ টর্চ হাতে নিয়ে করিডোরে বের হলো। করিডোর ফাঁকা, শুধু বাতাসের শুকনো পাতার গন্ধ। আবার পায়ের আওয়াজ, এবার ঠিক পিছনে। পেছনে ঘুরতেই তার বুকটা কেঁপে উঠল। করিডোরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে, এক মহিলা, লম্বা সাদা শাড়ি, এলোমেলো চুল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, যেন কোনো কালো অন্ধকার তার মুখ ঢেকে রেখেছে। তাহমিদ জিজ্ঞেস করল, কে আপনি? মহিলা কোনো উত্তর দিল না, শুধু তার হাত বাড়িয়ে কিছু দেখালো। তার আঙুলে শুকনো রক্ত, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তাহমিদ দ্রুত ঘরে ফিরে এলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। সে ক্যামেরায় ফুটে চেক করতে শুরু করলো। ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা, কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ঝরছে। তাহমিদ এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত কাঁপতে লাগলো। হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল তাহমিদের। সময় তখন 3:35। ঘরের বাতি নিভে গেল। চারপাশে গাঢ় অন্ধকার, শুধু টর্চের মৃদু আলো। পেছনে থেকে গলা শোনা গেল, তুই এখানে কেন এসেছিস? তাহমিদ পেছনে তাকালো। সেই মহিলা এবার একদম তার সামনে। তার চুলগুলো ভেজা আর মুখে গভীর কাটা দাগ।
তুই এখানে এসেছিস কেন? তাহমিদ পালানোর চেষ্টা করলো। আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটে গেল, কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝলো সেটি বন্ধ। বাইরে থেকে বন্ধ করা হয়েছে যেন। পেছনে তাকিয়ে দেখলো সেই মহিলাটি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এ কি, সে তো আমার কাছেই আসছে, এখন উপায়? তাহমিদ মনে মনে বলল। মন পড়ার ক্ষমতাটা হয়তো সত্যি অশরীরদের মাঝে বিদ্যমান। তার প্রমাণ পেল তাহমিদ যখন মহিলাটি হঠাৎ থেমে গেল। আর কোনো উপায় নেই, এবার তোর সব পথ বন্ধ। তার ঠান্ডা কণ্ঠস্বর কাঁপিয়ে দিল চারপাশ। এগিয়ে আস্তে আস্তে মহিলাটি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। তাহমিদ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। সময় যেন থমকে গেল। কয়েক মুহূর্ত পর সাহস করে চোখ খুলল, কিন্তু কিছুই নেই। সেই অশরীরী কোথায় যেন উধাও হয়ে গেছে। তবে তাহমিদ টের পেল তার শরীর অস্বাভাবিক ঠান্ডা, যেন তার শরীরে সব শক্তি চুষে নেওয়া হয়েছে। সে বুঝতে পারল তার ইন্দ্রিয়গুলো একে একে নিশ্চয় হয়ে যাচ্ছে, যেন এক অদৃশ্য শক্তি তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। তারপর আর কিছুই মনে নেই। তাহমিদ হাসপাতালের সাদা বেডে শুয়ে আছে। সারা শরীরে ক্লান্তি, মাথার ভেতরে এক অদ্ভুত শূন্যতা, চারপাশের নিস্তব্ধতা যেন আরো বেশি অস্তিত্ব এনে দিচ্ছে। চোখ মেলতেই মনে পড়ে যায় সেই বিভীষিকাময় রাতের কথা। তার হাতের কাছে পড়ে থাকা ডায়েরিটা এখনো রক্তের দাগে ভরা। সেই রক্ত যেন তার মনের অন্ধকারের কোণগুলোকে আরো বেশি জাগিয়ে তুলছে। তার পাশে গ্রামের কেয়ারটেকার লোকটা দাঁড়িয়ে আছে, চোখে যেন গভীর দুশ্চিন্তার ছাপ। তার দীর্ঘশ্বাস যেন সারা ঘরের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলছে। তোমারে তো আমি আগেই সাবধান করছিলাম, লোকটা গভীর কণ্ঠে বলল। তুমি শুনলে না? এই বাড়ি জিন ভূতের না, এখানে রূপার অভিশাপ লেগে আছে। আহমেদ একবার চোখ বন্ধ করলো, কিছুক্ষণ চুপ থেকে বলল, রূপাকে? ওর সাথে এই বাড়ির সম্পর্ক কি? লোকটা প্রথমে কথা বলতে গিয়েও থেমে গেল। তার চোখে এক ধরনের দ্বিধা ফুটে উঠল। কয়েক মুহূর্ত পর সে বলল, রূপা এই বাড়ির মালিকের মেয়ে ছিল। বহু বছর 20 আগে তার বিয়ের রাতে ওকে মেরে ফেলা হয়েছে। তাহলে শিউরে উঠল, কিন্তু কেন? আর আমি তো ওকে দেখেছি, ও আমার সাথে কথা বলেছে। সে কি? লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ও মরেছে, কিন্তু শান্তি পায়নি। যে রাতে ওকে মারা হয়েছিল সে রাত থেকে ওর আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়। ঠিক 3:35 ওর কণ্ঠ শোনা যায়। যারা ওর আত্মাকে বিরক্ত করে তারা আর বাঁচে না। তাহমিদের গলা শুকিয়ে গেল। কিন্তু আমি তো কিছুই করিনি, আমি শুধু সত্যটা খুঁজতে গিয়েছিলাম। লোকটা গভীর গলায় বলল, সত্য খুঁজতে চাইলে রূপার কষ্টও বুঝতে হবে। তুমি ওর জীবনের গল্প জানো? তাহমেদ কিছুক্ষণ চুপ করে রইল। তার মনের ভেতর অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তারপর বলল, ওর গল্পটা জানালে হয়তো বুঝতে পারবো। লোকটা চেয়ার টেনে বসে পড়ল। তার গলায় ভারী কণ্ঠ, যেন কোনো দুঃখের ইতিহাস বলতে চলেছে। রূপা ছিল খুব মিষ্টি মেয়ে। গ্রামের সবাই তাকে ভালোবাসত। তার বাবা ছিলেন জমিদার। বিয়ের দিন রূপা অনেক খুশি ছিল, কিন্তু সেই খুশি টেকেনি। তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা তাকে মেরে ফেলেছিল, কারণ তারা তার বাবার সম্পত্তি চাইত। তাহমিদের শরীর শিউরে উঠল।
তারপর? লোকটা চোখ নামিয়ে বলল, তার লাশ বাড়ির পেছনের কুঁয়োয় ফেলে রাখা হয়। সেই রাত থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। রূপার আত্মা সুবিচারের অপেক্ষায় আছে। তাহমিদের মনে হলো গল্পটা এখানেই শেষ নয়, এর গভীরে আরো কিছু আছে। রাত 3:30। তাহমিদ আর কেয়ারটেকার বসে আছে বাড়ির প্রধান ঘরে। কেয়ারটেকার তার হাতে একটা তাবিজ তুলে দিল। এটা রাখো, বিপদ এলে কাজে লাগবে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। জানালার পর্দা অদ্ভুতভাবে বাতাসে উড়তে লাগলো, যদিও বাতাস আসার কোনো পথ ছিল না। হঠাৎ করেই এক নারী কণ্ঠ শোনা গেল, তুমি আমার ঘরে কেন? তাহমিদ পেছনে তাকালো। রূপা দাঁড়িয়ে আছে। এবার তার চেহারা স্পষ্ট। তার চোখে অশ্রু, ঠোঁটে রক্তের দাগ। তার উপস্থিতি যেন পুরো ঘরকে শীতল করে দিল। তাহমিদ সাহস করে বলল, তুমি কি চাও? তোমার আত্মা কেন শান্তি পাচ্ছে না? রূপা ফিসফিস করে বলল, আমার হত্যার বিচার চাই। আমার বাবা, আমার মা, তারা সুবিচার পায়নি। কেয়ারটেকার চিৎকার করে উঠল, তাহমিদ পালাও, ও তোর জীবন নেবে। রূপার চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল। কেয়ারটেকার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তাহমিদ কাঁপতে কাঁপতে বলল, আমি তোমার গল্প সবাইকে জানাবো, তোমার সুবিচার হবে। রূপার ঠোঁটের কোণে এক হাসি ফুটে উঠল। সত্যি বলছো? তাহমিদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি প্রতীক্ষা করছি। রূপা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রূপার কথা শুনে তাহমিদ গভীরভাবে প্রতীক্ষা করেছিল যে সে তার সুবিচার নিশ্চিত করবে। তবে তার মনের গভীরে এক ধরনের অস্বস্তি বাসা বেঁধেছিল। রূপার অভিশাপ শুধু সত্য উদ্ঘাটনের অপেক্ষায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অতীতের ভয়ানক ঘটনা এবং গ্রামের মানুষদের বিশ্বাস। পরদিন সকালে তাহমিদ গ্রামের মানুষদের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনা জানালো। সবাই শোনার পর ভয়ে হতবাক হয়ে গেল। তবে কেয়ারটেকারের কথা ভেবে সবাই একজোট হতে সাহস করল না। একজন বয়স্ক গ্রামবাসী এগিয়ে এসে বলল, ছেলে, তুই সত্যি সাহসী, কিন্তু সাবধান, রূপার আত্মা খুবই ক্ষমতাশালী। তুই যদি ওর প্রতিজ্ঞা রাখতে না পারিস, তোর জীবনও বিপদে পড়বে। তাহমিদ দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রতীক্ষা করছি, রূপার মৃত্যুর ন্যায় বিচার করব, তবে আমাকে সাহায্য করতে হবে, একা আমি পারবো না। এবার গ্রামের কয়েকজন তরুণ তার পাশে দাঁড়ালো। একজন বলল, আমরা তোমার সাথে আছি, কিন্তু কিভাবে করবো এটা? তাহমিদ চিন্তিত হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, প্রথমে পুলিশকে জানাতে হবে, তবে শুধু পুলিশ দিয়ে হবে না। রূপার আত্মা এখনো শান্ত হয়নি, তাই আমাদের অতীতের ঘটনার সত্যতা খুঁজে বের করতে হবে। তাহমিদ, কেয়ারটেকার এবং কয়েকজন গ্রামবাসী মিলে রূপার বাবার পুরনো বাড়ি এবং জমিদারি খুঁজতে বেরোলো। সেখানে তারা কিছু পুরনো নথি পেল। নথিগুলোর মধ্যে রূপার বাবার শেষ চিঠি পাওয়া গেল, যেখানে তিনি তার মেয়ের হত্যার জন্য রূপার শ্বশুরবাড়ির লোকদের দায়ী করেছিলেন। চিঠিতে লেখা ছিল, আমার মেয়ে রূপাকে বাঁচাতে পারেনি, ওরা শুধু সম্পত্তির জন্য আমার সব কিছু ধ্বংস করলো। আমার মেয়ের আত্মা শান্তি পাবে না যতদিন না সুবিচার হবে। চিঠিটা নিয়ে সবাই থানায় গেল। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করলো। তদন্তের সময় রূপার শ্বশুরবাড়ির একজন বয়স্ক লোক পুলিশের সামনে এসে স্বীকার করলো
যে সেই রাতে তারা রূপাকে কুয়োয় ফেলে হত্যা করেছিল। তবে হত্যার পেছনে শুধু সম্পত্তি নয়, আরও কিছু লুকানো কারণ ছিল। রাতের অন্ধকারে আবারও তাহমেদ সেই বাড়িতে ফিরে গেল। এবার তার সঙ্গে ছিল পুলিশ আর গ্রামের কয়েকজন সাহসী মানুষ। ঘড়ির কাঁটা ঠিক 3:35 পৌঁছালো। ঘরের ভেতর শীতল বাতাস বইতে শুরু করল। হঠাৎ করেই জানালার কাঁচ কাঁপতে লাগলো। নারী কণ্ঠ ভেসে এলো, তুই আবার কেন এলি? তাহমেদ এগিয়ে এসে বলল, তোমার প্রতীক্ষা রাখতে এসেছি রূপা। তোমার হত্যা সত্যি উদ্ঘাটন হয়েছে, তোমার হত্যাকারীরা শাস্তি পাবে। রূপার আত্মা ধীরে ধীরে তাদের সামনে আবির্ভূত হলো। তার চোখে এবার রাগের চেয়ে শান্তির আওয়াজ ছিল। তাহলে কি সত্যি আমার বাবা মায়ের কষ্টের প্রতিশোধ নেওয়া হবে? তাহমিদ মাথা নত করে বলল, হ্যাঁ, আমি কথা দিয়েছি, তোমার আত্মা এবার শান্তি পাবে। রূপার মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে বলল, তুই কথা রেখেছিস, আমি এখন শান্তি পেতে পারি। তবে একটা কথা মনে রাখিস, সত্য কখনো লুকানো যায় না। এ কথা বলে রূপার আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঘরটাও যেন স্বাভাবিক হয়ে উঠল। কয়েক মাস পর রূপার হত্যাকারীদের আদালতে শাস্তি পেল। গ্রামের মানুষদের কাছে সেই বাড়ির অভিশাপ মুছে গেল। তারা আবারও সেই বাড়ি ব্যবহার করতে শুরু করলো। তাহমিদ নিজের ডায়েরির শেষ পাতায় লিখল, রূপার আত্মা শান্তি ফিরে এসেছে। আমি সত্যি উদ্ঘাটন করতে পেরেছি। তবে এই ঘটনা আমাকে শিখিয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠানের জন্য আর সাহস ধৈর্য সব থেকে গুরুত্বপূর্ণ। এখন তাহমিদ তার সহকর্মীর কথার মানেটা বুঝতে পেরেছে। তবে ভূত নয়, তারা অশরীরী। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।